বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের খুবই ইম্পর্ট্যান্ট একটি রুল নিয়ে আলোচনা করব। আর এটি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স অধ্যায়ের যে প্রশ্ন হয় এসএসসি পরীক্ষায়, সেখানে কমনলি প্রত্যেকবারেই আমরা সচরাচর দেখতে পাই। তাহলে চলো দেখি আজকের ক্লাসটি আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। তোমরা বোর্ডে লক্ষ্য করতে পাচ্ছ, আজকে আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে ইনস্পাইট অফ, ডেসপাইট, এবং এর বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও। তো সত্ত্বেও বিষয়টা কি সেটা বোঝার জন্য আমরা যখন উদাহরণের দিকে তাকাই তখন বুঝতে পারি, যেমন তার অনেক টাকা থাকা সত্ত্বেও সে অসুখী। অর্থাৎ এখানে একটা কন্ট্রাস্ট কাজ করছে। কন্ট্রাস্ট জিনিসটা কি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। কন্ট্রাস্ট হচ্ছে একটার সাথে আরেকটার তুলনামূলক আলোচনা। অর্থাৎ যেমন ধরো কোল্ড। তো এখন যদি আমাদের আবহাওয়াটা প্রচুর কোল্ড হয়, যেখানে বরফ পড়ে, তো স্বাভাবিকভাবে কেউ কিন্তু বের হবে না। কিন্তু এখন দেখা গেল একজন বের হয়েছে রাস্তায়। বিষয়টা সিকোয়েন্স, অর্থাৎ আমাদের যে ইংরেজি যে ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই সেটা একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। এখন সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হলো, ধরো যেমন অনেক কোল্ড, অনেক ঠান্ডা, বরফ পড়তেছে, ঠিক আছে? এখন যদি খুব বরফ পড়ে তখন মানুষ স্বাভাবিকভাবেই কোথায় থাকে? ঘরে থাকে, সে কিন্তু বের হয় না, তাই না? কিন্তু একজনকে দেখা গেল রাস্তায় বের হয়েছে। তো একজনকে যখন দেখা গেল যে সে রাস্তায় বের হয়েছে, প্রচুর বরফ পড়তেছে, তখন তার সাথে তোমার বা আমার দেখা হলো, তোমাদের বা আমাদের দেখা হলো। দেখা হওয়ার পরে আমরা তাকে কি বলবো? তাৎক্ষণিকভাবে অবাক হয়ে যাব, হায় হায়, এরকম বরফ পড়া সত্ত্বেও তুমি বের হইছো। এখন আমার সাথে যদি দেখা হয়, সেও আমাকে বলবে যে তুমিও কি বরফ পড়া সত্ত্বেও বের হইছো। তার মানে যেই কাজটা করার না, ওইটা করার না কিন্তু তারপরও হচ্ছে, এরকম কন্ট্রাস্ট এর ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করব। যেমন ধরো, তাহলে কোল্ডের বিষয়টা বুঝলাম, আরেকটা কন্টেস্ট আমরা বুঝাই। যেমন মনে করো বিশাল একটা জায়গা, বিশাল একটা ক্ষেত্র, কিন্তু তার তুলনায় ফলটা হচ্ছে ছোট। এটা হলো কন্ট্রাস্ট, কম্পেয়ার। আবার ধরো অনেক ছোট্ট একটা ব্যাপার, তার তুলনায় ফলটা হচ্ছে অনেক বড়। তার মানে বৈপরীত্য অর্থ প্রকাশ করার জন্য এই সত্ত্বেওটা আমরা ইংলিশ গ্রামারে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কন্ট্রাস্টটা আশা করি বুঝতে পেরেছি। কন্ট্রাস্ট জিনিসটা কি? হ্যাঁ, যেমন লক্ষ্য করো, এখানে আছে তার অনেক টাকা থাকা সত্ত্বেও সে অসুখী। তাহলে স্বাভাবিকভাবে টাকা থাকলে তো সুখী হওয়ার কথা। কন্ট্রাস্টটা কি? কিন্তু ফলটা হচ্ছে তার উল্টা, টাকা আছে কিন্তু অসুখী। তাহলে এই জন্য আমরা বলছি টাকা থাকার পরেও, সত্ত্বেও মানে কি? টাকা থাকার পরেও, কয় এত চেষ্টার পরেও তুই A+ পালি না, মানে এত চেষ্টা করা সত্ত্বেও তুমি A+ পেলে না। এই ধরনের ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ দিয়ে বাক্য বানাবো, এবং এই বাক্যগুলোকে আমাদের বানানো প্রয়োজন পড়ে কিনা? অনেক অনেক প্রয়োজন পড়ে আমাদের। আমরা যখন লিখতে যাব, বলতে যাব, অলওয়েজলি আমাদের এই প্রয়োজনগুলো পড়বে যে সত্ত্বেও দিয়ে আমাদের বাক্য বানানো। এখন আমরা যদি ঠিক আছে, আমরা জানলাম ইনস্পাইট অফ, ডেসপাইট মানে সত্ত্বেও, ঠিক আছে, তাহলে আমরা বাক্য বানিয়ে দিই। ধরো আমরা একটা বাক্য বানাই, যে একটা বাক্য দিলাম ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও, তারপরে দিলাম হি রিডস মোর, তারপরে দিলাম হি ফেইল। ধরো এখন এখানে লক্ষ্য করো যে ঠিক আছে, ইনস্পাইট অফ আমরা পড়লাম যে ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও, তাহলে ইনস্পাইট অফ সত্ত্বেও সে রিড মোর, মানে অনেক বেশি পড়া সত্ত্বেও সে ফেল করে, হি ফেলস। এই বাক্যটা কিন্তু আমার হয়নি, ভুল হয়েছে। কেন ভুল হলো? কারণ এই ইনস্পাইট অফের পরে যে গ্রামাটিক্যাল রুলস মেনটেন করার কথা ছিল, আমি সেইটা এখানে মেনটেন করি নাই। অর্থাৎ ইনস্পাইট অফ যখন আমি বাক্যে ব্যবহার করব, তখন আমাকে এরকম একটা গঠন ফলো করতে হবে। সেই গঠন আমি কিন্তু ইনস্পাইট অফ দিয়েছি বা ডেসপাইট দিয়েছি, কিন্তু আমি সেই বাক্যের গঠন মেনটেন করি নাই। অর্থ যদি আমি মিলাই, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ঠিক আছে, তারপরে সাবজেক্ট দিছি, কিন্তু আমার আসলে বাক্যটা কিছুই হয় নাই। কেন হলো না? কারণ ইনস্পাইট অফ সে গ্রামেটিক্যালস একটা রুল ফলো করে চলে। যারা ব্যাকরণবিদগণ তারা এইভাবে তৈরি করেছেন, সেই জন্য আমাকে সেই রুলটা ম্যান্ডেটরি ফলো করতে হবে। আমার নিজের ইচ্ছা মতো ইনস্পাইট অফ ঢুকাই দিলে সেই বাক্য কখনোই কারেক্ট হবে না। তাহলে চলুন দেখি আমরা এখন
এই ইনস্পাইট অফ এবং এই ডিসপাইটের রুল কি বলে সেটা। আরেকটা বিষয়, ইনস্পাইট অফ, ইনস্পাইটের সাথে অফ আছে কিন্তু ডেসপাইটের সাথে অফ নাই, মনে রাখতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি আবার একটু পরে কথা বলতেছি। তো এখন এখানে আমরা আসি, যখন ইনস্পাইট অফ বসবে, ইনস্পাইট অফ, যেমন লক্ষ্য করো তার অনেক টাকা থাকা সত্ত্বেও, তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব হলো থাকা, এই বাক্যের মধ্যে ভার্ব হলো থাকা। থাকা ইংরেজি কি? আছে থেকে থাকা হয়েছে, তাহলে আছে ইংরেজি হলো হ্যাভ, আছে ইংরেজি হলো হ্যাভ, তার সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কি হবে? হ্যাভিং। আমরা বলেছি না গঠনে যে ডিসপাইট অফ অবলিক ডিসপাইটের পরে যদি আমরা নাউন দিয়ে দিতাম, কোনো কোনো শব্দের নাউন পাওয়া যায় না খুঁজে। যখন নাউন পাওয়া যায় না, যেমন তার অনেক টাকা থাকা সত্ত্বেও, তাহলে টাকা থাকা এটার একসাথে নাউন নেই। টাকা ইংরেজি মাছ মানি, অনেক টাকা মাছ মানি, আবার থাকা ইংরেজি ভার্ব। যেমন সে গরিব হওয়া সত্ত্বেও, তাহলে গরিব, পোভার্টি। অবশ্য আমরা অনেক টাকা থাকাটাকে রিচের সাথে তুলনা করতে পারি, ইনস্পাইট অফ হিজ রিচেস, ধনী হওয়া সত্ত্বেও, এটাকে আমরা একটু অন্যভাবে দেখাচ্ছি। তাহলে আমরা কি দিলাম? ইনস্পাইট অফ দিলাম, বাক্যের শুরুতে কি বসলো? ইনস্পাইট অফ। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যদি নাউন দেই তাহলে নাউন বসবে, বুঝতে হবে, নাউন দিলে নাউন বসবে। আর যদি ভার্ব দেই তাহলে ভার্বটার জিরান ফর্ম হবে। জিরান ফর্ম মানে কি? ভার্ব অনের সাথে আইএনজি। যেমন আমরা এখানে ইনস্পাইট অফ দিয়েছি, এখন তারপর একটা পসেসিভ কেস দিয়েছে। আমি নোটে বলেছি যে যদি দুইটার সাবজেক্ট একই থাকে, দুইটা বাক্যের সাবজেক্ট, বিষয়টা কিন্তু এই খুঁটিনাটি বিষয়টাই তোমার বোঝার ব্যাপার। ঠিক আছে, এখানে তার টাকা থাকা সত্ত্বেও সে অসুখী, দুইটার সাবজেক্ট এক, সেই ক্ষেত্রে আমি এখানে একটা পসেসিভ কেস দিয়েছি। পসেসিভ কেস নিয়ে আমি ক্লাস নিয়েছি আগে। তো পসেসিভ কেস যদি আমি নাও দিতাম তাও হয়ে যেত, অর্থাৎ আমি এরকম ব্যবহার করতাম, ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাস মানি, আমি এরকম দিতে পারতাম, এই হিজটা এখান থেকে মুছে দিতে পারতাম। ইনস্পাইট অফ হ্যাভিং মাস মানি, হিজ নাও দিতে পারতাম। তাহলে কি শিখলাম? আমরা পসেসিভ কেস দিতেও পারবো, নাও পারবো, ইটস মাই চয়েস। আচ্ছা, হি ইজ আনহ্যাপি। ঠিক আছে, তাহলে আমরা পরের সেন্টেন্সটা সেম টেন্সেই দেব। এটা যেই টেন্সে থাকবে ওইটা ওই টেন্সেই থাকবে। এখানে টেন্স ব্যবহার নিয়ে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র তারকা চিহ্নিত এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। সেই জায়গাটা হলো কি? ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরিবর্তে নাউন হলে নাউন, জিরান্ড হলে জিরান্ড। এখন এই বাক্যটার ইনস্পাইট অফের জায়গায় যদি আমরা ডিসপাইট দিই, দিতে পারবো। ডিসপাইট দিলে অফ দেব না, মনে রাখতে হবে। আচ্ছা, এটা আমি একটু লিখে তোমাদের দেখাই। ইনস্পাইট, ইনস্পাইটের পরে অবশ্যই অফ দিতে হবে, মাস্ট। কিন্তু যখন আমি ডেসপাইট দেব, ডেসপাইটের পরে অফ দিলে সেটা কাটাকাটি, অফ হবে না, শুধু ডেসপাইট হবে। আমরা এভাবে মনে রাখলাম, ডেসপাইটের সাথে অফ হবে না, কিন্তু কাজ একই। ইনস্পাইট অফ অর্থ কি? সত্ত্বেও। আর ডেসপাইট অর্থ কি? সত্ত্বেও। সত্ত্বেও মানে তারপরেও। হ্যাঁ, এটা করার পরেও তুই ওইটা করলি, বলি না আমরা এরকম কথা? সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা ব্যবহার করব। ঠিক আছে, এত তাড়াতাড়ি আসার পরেও আমি ক্লাস ধরতে পারলাম না, সে এত তাড়াতাড়ি হাঁটা সত্ত্বেও ক্লাসটা মিস করলো, এরকম একটা ব্যাপার। মানে এই কাজটা করছে, তারপরে তার ওই ফলটা হলো না। ঠিক আছে, এতবার নদীতে জাল ফেলার পরেও সে কোনো মাছ পেল না, এতবার নদীতে জাল ফেললো তারপরেও কোনো মাছ পেল না। এই ধরনের কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা এই বাক্য ব্যবহার করি। তার এতগুলো বাড়ি থাকা সত্ত্বেও থাকার লোক নাই। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইটটা ব্যবহার করি। এখন আমরা এইটাকে একটু নাউন করে ব্যবহার করে দেখি, যেমন তার টাকা থাকা সত্ত্বেও সে অসুখী। তাইলে আমরা যদি এখানে যদি ইনস্পাইট অফও দিতে পারি, ডিসপাইটও দিতে পারি। তাহলে প্রথমটা যেহেতু আমি ইনস্পাইট অফ দিছি, এই বাক্যটাকে আমি একটু অ্যানালাইজ করি। আমি দিলাম ডেসপাইট। ঠিক আছে, এই যে ডেসপাইট, এখানে অফ দেব না, কিন্তু ডেসপাইটের পরে অফ দেব না, কাজ একই, অর্থ একই, আমি যেটা দিয়ে পূরণ করি। তাহলে ডেসপাইট, তাহলে ডেসপাইট হিস, আমরা এই যে পসেসিভ দিলাম, ডেসপাইট হিস। এবার দেবো আমরা রিসেস। এই যে আমরা টাকাকে ধনী বানাই ফেললাম, যে সে ধনী হওয়া সত্ত্বেও, ডেসপাইট হিস রিসেস, হি ইজ, ডিসপাইট হিস রিচ, কিন্তু ডিসপাইট হিস রিচ হি ইজ আনহ্যাপি। আচ্ছা, তাহলে আবার এটাকে আমরা এভাবেও করতে পারতাম, ডেসপাইট
আমরা যদি হিস না দিতাম রিচ ম্যান, ডিসপাইট রিচ ম্যান হি ইজ আনহ্যাপি। ঠিক আছে, আমরা এভাবেও দিতে পারতাম। অর্থাৎ আমরা এখানে পসেসিভ কেস দিছি, রিচটা অ্যাডজেক্টিভও নাউনও। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নাউন দিছি রিচ, অর্থাৎ টাকাটাকে আমরা রিচ করে ফেলছি, সেই জন্য আর ভার্বের সাথে আইএনজি হয় নাই। এটাই আমি এখানে বোঝাতে চেয়েছি এই উদাহরণ দুইটার মাধ্যমে। আচ্ছা, এবার পরের যে উদাহরণটা, সেই উদাহরণটা আবার আমরা একটু অ্যানালাইজ করি। সে দারিদ্র হওয়া সত্ত্বেও সুখী। তাহলে উল্টা কন্টেস্টটা, দারিদ্র হলে সাধারণত মানুষের সুখ থাকার কথা না। তাহলে এখানে ইনস্পাইট অফ দিছি, পসেসিভ কেস দিছি হিস। পসেসিভ কেস কিন্তু না দিলেও পারতাম, আবার আমি মুছে দিয়ে লিখে দিয়ে দেখাই, দিতে পারতাম ইনস্পাইট অফ পভার্টি বা ইনস্পাইট অফ হিজ পভার্টি। ঠিক আছে, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ আনহ্যাপি। এখানে পভার্টি শব্দটা নাউন, যখন আমি এখানে নাউন দিছি তখন তার সাথে কিন্তু আইএনজি হয় নাই। ঠিক আছে, কিন্তু এই বাক্যটা যদি আমি এভাবে করতাম, একটু লিখে দেখাই, যে সে দরিদ্র হওয়া সত্ত্বেও, তাহলে হওয়া ভার্ব আনবো আমি, ইনস্পাইট অফ দিলাম হিজ, হওয়া ইংরেজি অ্যামিজার, তার সাথে আইএনজি যোগ করলে হয় বিং, মনে রাখতে হবে। অ্যামিজারের সাথে আইএনজি যোগ করলে বিং হয়, রিমেম্বার দ্যাট। হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে আইএনজি যোগ করলে হ্যাভিং হয়, আবার অ্যামিজারের সাথে আইএনজি যোগ করলে অ্যামিং, ইজিং, আরিং, এরকম হয় না। হ্যাঁ, ইনস্পাইট অফ হিজ বিং, তারপরে দিলাম পোর, ইনস্পাইট অফ হিজ বিং পোর। হ্যাঁ, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। এইভাবেও আমি করতে পারবো। তাহলে যখন আমি এখানে ভার্ব আনছি তখন ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে, ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরে। দ্যাটস ইট। এখন চলো দেখি আমাদের পরীক্ষায় একটা গ্যাপ কীরকম আসে, সেটা আমরা একটু পূরণ করি। আমরা এরকম দিলাম, হি ফেইলড ইন দ্য এক্সাম। তোমরা সবাই উদাহরণটা খাতায় লিখে ফেলো যারা ক্লাসটি দেখছো। হি ফেইলড ইন দ্য এক্সাম তারপরে ধরো মাঝে আছে ইনস্পাইট অফ। এখন এই জায়গাটা আমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমাকে গ্যাপ। তাহলে আমি এটা কিভাবে পূরণ করব? এটা গ্যাপটা পূরণ করার জন্য আমি প্রথমে খাতায় এই অংশটা উঠাবো, তারপর চিন্তা করব যে হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করছে। কি করা সত্ত্বেও ফেল করছে? অনেক বেশি পড়ালেখা করা সত্ত্বেও ফেল করছে। তাহলে আমরা দেব ইনস্পাইট অফ, তারপরে এখানে যদি আমরা পসেসিভ দিই ইনস্পাইট অফ হিজ রিডিং, রিড ভার্ব দেব, রিডিং মোর, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটা বাক্য দেই, লক্ষ্য করো। প্রথমে দেব আমরা ইনস্পাইট অফ, তারপরে দিলাম গ্যাপ, তারপরে দিলাম হি মিসড দ্য ক্লাস। তাহলে এখানে কি হলো? এখানে আমরা যদি আবার পূরণ করি, এখানে ইনস্পাইট অফের অংশটা আমরা পূরণ করব। ঠিক আছে, ওকে। এখানে আমরা এইখানে কমা হবে, কিন্তু হি ফেইলড ইন দ্য এক্সাম, এক্সামের পরে কমা হবে, ইনস্পাইট অফের আগে কমা হবে, আবার এখানেও কমা হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ইনস্পাইট অফ ড্যাশ হি মিসড দ্য ক্লাস, তাহলে হি মিসড দ্য ক্লাস, সে ক্লাসটা মিসড করেছিল। কি করা সত্ত্বেও সে মিসড করেছিল? সে তাড়াতাড়ি হাঁটা সত্ত্বেও ক্লাসটা মিস করেছিল, এরকম হতে পারে কন্ট্রাস্ট। তাহলে আমরা এই অংশটা কিভাবে পূরণ করব? এই অংশটা পূরণ করব ইনস্পাইট অফ, আমরা এখানে পসেসিভ কেস না দিয়ে করব, ইনস্পাইট অফ ওয়াকিং ফাস্ট, সে দ্রুত হাঁটা সত্ত্বেও। আর আমরা যদি এখানে একটা পসেসিভ কেস দিতাম, তাহলে দিতাম ইনস্পাইট অফ হিজ ওয়াকিং ফাস্ট। আমি বারবার একটা জিনিস তোমাদের বোঝাতে চেয়েছি, কোথায় এই পসেসিভ কেসটা ব্যবহার নিয়ে আমি নিজেও অনেক সময় কনফিউজ ছিলাম। তো সেটা স্টাডি করে আমি বোঝার চেষ্টা করেছি। তোমরা এখানে পসেসিভ কেস দিয়েও ব্যবহার করতে পারো, না দিয়েও ব্যবহার করতে পারো, এবং ক্যামব্রিজ ডিকশনারিতে আমি দেখেছি যে এটা না দিয়ে ব্যবহার করেছে। যাই হোক, ইনস্পাইট অফ ওয়াকিং ফাস্ট, অথবা আমরা দিতে পারতাম ইনস্পাইট অফ হিজ ওয়াকিং ফাস্ট। তাহলে আমরা এরকম ইনস্পাইট অফ দিয়ে আশা করি অজস্র বাক্য তৈরি করতে পারবো, এবং আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমরা করতে পারবো। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমাদের আলোচনার বিষয় ছিল এটাই, ইনস্পাইট অফ ডেসপাইট। ইনস্পাইট এবং ডেসপাইট মানে হলো সত্ত্বেও, কন্ট্রাস্টটা হলো একটা কাজ করার পরেও আরেকটা কাজ হয়নি। এই ক্ষেত্রে আমরা এই বাক্যটা ব্যবহার করি। আর রিমেম্বার দ্যাট
ইনস্পাইটের সাথে অফ হয়, বাট ডিসপাইটের সাথে অফ হয় না। রিমেম্বার দ্যাট ইনস্পাইট অফের পরে নাউন অথবা ভার্ব যদি দাও তাহলে ভার্বের সাথে অবশ্যই জেরান্ড মানে আইএনজি করতে হবে। দ্যাটস ইট। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং পেছনের ক্লাসগুলো ভালো করে দেখো। টিল দেন, আল্লাহ হাফেজ।